নিজের বাবাকে অপমান করে পরশুরামের পাশে দাঁড়ালো তটিনী। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় বিজিত আয়ুষীকে বলছে, আমার নামে কিন্তু এই মুহূর্তে অনেকগুলো লিগ্যাল কেস চলছে আয়ুষী, আমার কিচ্ছু করার নেই, আমাকে এই মুহূর্তেই চলে যেতে হবে। আয়ুষীর মা তখন বিজিতকে বলছে, এটাই কি করে সম্ভব বাবা, একটা তো ন্যূনতম নিয়ম মানতেই হবে। যতই হোক ও তো আমাদের বাড়ির মেয়ে, এভাবে ওকে কি করে সিঁথিতে সিঁদুর নিয়ে যেতে দেবো বলো তো বাবা। বিজিত বলছে, আমি বুঝতে পারছি কিন্তু আমারও যে কিছু কারণে আমাকে চলে যেতেই হবে। ভানু আর একজন তো আটকাচ্ছে বিজিতকে, বলছে এইভাবে হয় না। তখনই নন্দিনী সেখানে আসে, এসে বিজিতকে বলছে, তো তারা কিসের বিজিত মুখার্জি? কোম্পানির হেড অফিসে প্রবলেম চলছে তাই না বিজিত? আচ্ছা বিজিত, তোমাদের কোম্পানির হেড অফিসটা কোথায়? আসলে কি বলতো, প্রবলেমটা না হেড অফিসে নয়, প্রবলেমটা তোমার হেডে। নন্দিনী আয়ুষী আর আয়ুষীর মাকে বলার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে যে তোমরা জানো না বিজিৎ কি কাজ করে, তোমরা শুনলে না আর কখনোই ওকে এবারই জামাই করতে চাইবে না। আয়ুষী তখন নন্দিনীকে বলছে, দিদি প্লিজ এসব কথা বলা বন্ধ কর তুই, আর ওর নামে আমার কানে বিষ ঢালিস না। এমনিতেই আরাধ্যা আমার বোনটা অনেক কষ্ট পাচ্ছে, ওর জীবনটা একদম ঠিকভাবে চলছে না। নন্দিনী বলছে, আমি তোকে সেটাই বোঝানোর চেষ্টা করছি রে বোন। আয়ুষী, আমি তোকে বলছি তুই ওকে বিয়ে করিস না, ওকে বিয়ে করলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, তার থেকে বরং তুই একটা ভালো ছেলে দেখে বিয়ে করবি, দেখবি বোন তোর লাইফটা স্টেডি থাকবে। বোন প্লিজ তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। তখনই আয়ুষীর মা নন্দিনীকে বলছে, তুমি বিয়ের কি বোঝো, তুমি তো নিজেই বিয়ে করনি, আদৃশকে এখনো ঘুরিয়ে যাচ্ছ। তোমাকে আমি খুব ভালো করে চিনি, তুমি একজন অত্যন্ত ধুরন্ধর এবং একজন শিয়ানা মেয়ে। তুমি এই ধরনের কুটকাচালি ছাড়া আর কি জানো, কিচ্ছু জানো না তুমি। বিজি তখন বলছে, দেখুন এখন আমার কাছে এসব নিয়ে আলোচনা করার সময় আমার কাছে এখন নেই। তো বিজিত আয়েশকে বলছে, তোমার কাছে এখন দুটোই রাস্তা আছে। এক, তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে এক্ষুনি আমি তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাব। আয়ুষী তো আর অপেক্ষা করতে পারছে না, বিজিতের সঙ্গেও যাবেই, বিজিতকে এত ভালোবাসে তাই ছুটে গিয়ে সিঁদুরটা নিয়ে আসে, নিয়ে এসেই বিজিতকে বলছে, না আমাকে সিঁদুরটা পরিয়ে দাও। তখন আয়ুষী মা আয়ুষীকে বলছে, তুই পাগলামো কেন করছিস মা, এরকম কেন করছিস? আদৃশ তখন আয়ুষীকে বলছে, ঠিক আছে তোর যদি মনে হয় যে তুই বিজিতকে থাকতে পারবি না, তুই বিজিতের হাতে সিঁদুর পরে ওর সঙ্গে চলে যা যা। ভানু তখন আদৃশকে বলছে, আরে তুমি এসব কি বলছো, আয়ুষী মুখার্জি বাড়ির মেয়ে, তোমার কোনো দায়িত্ববোধ নেই। নন্দিনী বলছে, এই মুহূর্তে ভানুর মুখে আমি কথাটা শুনে অবাক হলাম। নন্দিনী আয়ুষীকে বোঝানোর চেষ্টা করছে যে ওই বিজিত লাহিড়িকে বিয়ে করে এত বড় ভুলটা করিস না আয়ুষী। আয়ুষী, আমি তোকে সব কিছু খুলে বলতে চাই। আয়ুষী বলছে, আমি কিচ্ছু শুনতে চাই না। আয়ুষী বিজিতের কাছে যায়, গিয়ে বলছে, তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে দাও। বিজিত যখন আয়ুষীকে সিঁদুরটা পরাবে তখনই তটিনী নন্দিনীকে ফোন করে। তো নন্দিনী ফোন ধরেই তটিনীকে বলছে যে, তটিনী তোকে আমি পরে ফোন করছি, এখানে একটা অনেক বড় অন্যায় হয়ে যাচ্ছে। তখন তটিনী বলছে, কেন কি হয়েছে? তখন নন্দিনী বলছে যে বিজিত আয়ুষীকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তটিনী বলছে, তুই ওকে আটকা দিদি। কিন্তু ততক্ষণে তো বিজিত আয়ুষীকে সিঁদুরটা পরিয়ে যখন নিয়ে যাবে, নন্দিনী বলছে ওকে নিয়ে চলে যাচ্ছে আয়ুষীকে। তখন তটিনী বলছে, ওকে আটকা তুই, বিজিত একজন ক্রিমিনাল দিদি, তুই ওকে আটকা। নন্দিনী গিয়ে যখন আটকাবে, বিজিত কোনো কথাই শোনে না, আয়ুষীকে নিয়ে ওখান থেকে চলে যায়। বারবার করে তো তটিনী নন্দিনীকে বলছে, তুই ওদেরকে আটকা, এবার নন্দিনী গিয়ে ওদেরকে আটকা। এদিকে তটিনী তো নিশাকে ফোন করে বলছে যে এক্ষুনি তুমি আমাদের বাড়িতে যাও, আয়ুষীকে নিয়ে বিজিত পালাচ্ছে, বিজিতকে অ্যারেস্ট করো। তো নিশারা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ো। অপরদিকে নন্দিনী আয়ুষীকে বলছে, তুই কোথাও যাবি না। তখন আয়ুষী যখন ঠেলে দেবে নন্দিনীকে, নন্দিনী তখন একটা আয়ুষীকে চড় মারে কষিয়ে। আয়ুষী তো কোনো কথাই শুনলো না, বিজিতকে বলছে চলো। বিজিত টানতে টানতে আয়ুষীকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। অপরদিকে নিশা প্রোটিনের কথা মতো তো বিজিতদের ফলো করছে, আর তো তার সঙ্গে নিশার টিমও আছে। অপরদিকে পরশুরাম তটিনীর কাছে, ডক্টর গিয়ে তো আগে বলে দিয়েছে যে তটিনীর একটা অপারেশন হবে, প্লেট বসবে। তো পরশুরাম তটিনীকে বলছে, আমি যাই, গিয়ে ডক্টরের সঙ্গে একটু কথা বলে আসি। তখন তটিনী বলছে যে কদিন পর না হয় অপারেশনটা করলে হতো না? ডক্টর বলেছে বড় অপারেশন অনেক খরচ, অত টাকা কোথায় পাবে তুমি? তাছাড়া এই মুহূর্তে মাসের শেষ, তাই জন্যই। তখন পরশুরাম বলছে, টাকা নিয়ে তোমাকে একদম কিচ্ছু ভাবতে হবে না। আগে আমার স্ত্রী, আমার বউ, আমার ভালোবাসা, তারপরেই সবটা। তোমাকে এসব নিয়ে এখন আর কিচ্ছু ভাবতে হবে না। তটিনী বলছে, তোমার উপরে খুব চাপ পড়ে যাবে তাই না? পরশুরাম বলছে, তা নয়, একটু চাপ নিলাম, বেশি নয়। সারা বছর তো তোমার জন্য কিছুই করতে পারি না, অ্যাটলিস্ট অপারেশনটা অন্তত ঠিক করে করাই তটিনী। তুমি না থাকলে আমার ঘরটা যে ফাঁকা হয়ে যাবে, তোমাকে তো আগের মতো হেঁটে চলে বেড়াতে হবে, একার হাতে সংসারটা সামলাতে হবে, আর আমি তোমার হাতে হাতে মিলিয়ে সবটা করব। জানো, জীবনের প্রয়োজন যদি প্রাধান্য পায় তাহলেই জীবনটা সুখী হয়, আর পছন্দ যদি প্রাধান্য পায় তাহলে অসুখ হয়ে যায়।
আর তাই তুমি একদম চিন্তা করো না, দু একটা কেস পেয়ে গেলেই সবটা সামলে নিতে পারবো। আর তাছাড়া তো কিছু জমানো টাকা আছেও। তটিনী বলছে কি করে করবে বলো তো, নিজের জন্য তো একটা জীবনে জামাও কেনো না। আমি ভেবেছিলাম জানো, এবারে তোমার জন্য একটা সোয়েটার বানিয়ে দেব, সেইটাও তো হলো না। এই শীতটা তো এই হাফ হাতা সোয়েটার এই শার্ট পরেই কাটিয়ে দিলে। পরশুরাম বলছে তুমি একদম চিন্তা করো না, দাঁড়াও আমি ডক্টরের সঙ্গে কথা বলে আসি, তোমাকে তো সুস্থ হতেই হবে তাই না। তখনই তো সেখানে সত্যজিৎ বাবু, আদৃশ সবাই মিলে ছুটতে ছুটতে আসে তটিনীর কেবিনে। পরশুরাম সত্যজিৎ বাবুকে বলছে আপনারা এখানে। সত্যজিৎ বাবু বলছে আমার মেয়ের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর তুমি আমাদের একটা খবর পর্যন্ত দিলে না। তুমি কেমন স্বামী, আর আমার মেয়েটাকে তুমি এটা কোন হসপিটালে রেখেছো? শোনো, এই হসপিটালে না আমাদের বাড়ির কাজের লোকরাও ভর্তি হয় না। কলকাতার বেস্ট নার্সিং হোমে আমার মেয়ে ট্রিটমেন্ট হবে, তাতে যা টাকা লাগে সব টাকা আমি দেব। পরশুরাম বলছে আমার বেস্ট ডক্টর, বেস্ট হাসপাতাল, কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন, আমার শুধু একজন ভালো ডক্টরের প্রয়োজন আছে যার হাত অনেক ভালো। সত্যজিৎ তখন পরশুরামকে অপমান করছে, বলছে চুপ করো তো তুমি, টিপিক্যাল মিডিল ক্লাস, কোনো যোগ্যতা আছে তোমার? মেয়েকে ভালো করে খাওয়াতে পর্যন্ত পারো না, নাতি নাতনিদের ভালো একটু জামা কাপড় পর্যন্ত কিনে দিতে পারো না। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।